গল্প পাগল তোর জন্যে রে। পর্ব ৭। লাল টুকটুকে ভারী লেহেঙ্গায় তরিকে জড়িয়ে কোণের মতো সাজিয়ে আয়নার সামনে বসিয়ে রাখা হয়েছে। প্রচণ্ড ক্ষোভে থরথর করে কাঁপছে তরির পুরো শরীর। হাত মুঠো পাকিয়ে দাঁতে দাঁত চেপে সে ভাবছে, ওই অচেনা নারীরা কোন অধিকারে তাকে এভাবে টেনে হিঁচড়ে একটা পুতুলের মতো বউ সাজালো। রাগে জ্বলতে থাকা চোখ দুটো বারবার আছড়ে পড়ছে আয়নার রিফ্লেকশনে। রক্তিম সাজে তাকে রূপকথার রাজকুমারীর মতো দেখাচ্ছে, কিন্তু এই রূপের বন্দনা করার বিন্দুমাত্র ইচ্ছা এই মুহূর্তে তার নেই। ঠিক সেই মুহূর্তে ওপাশের ভারী দরজাটা সশব্দে খুলে গেল। শব্দটা কানে যেতেই বিদ্যুতের গতিতে সোজা হয়ে দাঁড়িয়ে গেল দুই নারী। বুটের খটখট আওয়াজ তুলে ভারী চরণে রুমে প্রবেশ করল ঋত্বিক। আয়নায় কাচের ঋত্বিকের দীর্ঘ ছায়াটা ফ্রেমে বন্দি হতেই তরির বুকের ভেতরটা এক মুহূর্তে হিম হয়ে এলো। এক পলকও তরির দিকে না ফিরে ঋত্বিকের দৃষ্টি স্থির রইল ওই নারীদের ওপর। গম্ভীর ও জমাট গলায় সে জানতে চাইল, কমপ্লিট? এক সেকেন্ডের জন্য কালক্ষেপণ করল না তারা। বিনীত ভঙ্গিতে মাথা নামিয়ে প্রায় একসাথে বলে উঠল, হ্যাঁ স্যার। কোনো কথা বাড়ালো না ঋত্বিক, কেবল হাতের সামান্য ইশারায় দুইজনকে মুহূর্তে রুম থেকে হাওয়া হয়ে যাওয়ার হুকুম দিল। নির্দেশ পাওয়া মাত্রই নিঃশব্দে পা চালিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল তারা। এবার ঋত্বিকের দৃষ্টি গিয়ে আটকে গেল আয়নার সামনে বসে থাকা তরির ওপর। প্রতিটা পদক্ষেপে মেঝে কাঁপিয়ে তরিকে মুখোমুখি দাঁড় করালো সে। ঋত্বিকের এই শান্ত চাহনির সামনে দাঁড়িয়ে তরির ভেতরের রক্ত যেন জমে বরফ হতে শুরু করলো। থর থর করে কাঁপতে থাকা আঙ্গুলে লেহেঙ্গার ভারী কাপড় খামচে ধরে ফিসফিস করে প্রশ্ন ছুড়ে দিল, ওরা আমাকে এভাবে জোর করে বউ সাজালো কেন? ঋত্বিকের ঠোঁটে বিন্দু মাত্র নড়াচড়া হলো না। নির্বিকার মুখে দীর্ঘ পদক্ষেপে সে এগিয়ে আসতে লাগলো তরির দিকে। ঋত্বিকের এই মরণঘাতী এগোনোর ভীতিতে তরির গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। পিছাতে পিছাতে হুট করে পিঠটা সজোরে গিয়ে ধাক্কা খেলো পেছনের ড্রেসিং টেবিলের কাঠের কোণায়। আর কাঁপানো ব্যথায় মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে এলো তরির। আহ! আঘাত পাওয়ার এক পলক আগেই দূরত্ব ঘুচে গেছে। ঝড়ের বেগে এগিয়ে এসে এক হ্যাচকা টানে তরিকে নিজের শক্ত বুকের সাথে আষ্টে পৃষ্ঠে সেটে ফেলল ঋত্বিক। তরির কাঁপতে থাকা নরম গাল দুটো নিজের এক হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে তিক্ত গলায় বলল, এত কেয়ারলেস কেন তুমি? হ্যাঁ, দেখছো না আমি এগিয়ে আসছি, তাহলে তুমি পেছাচ্ছিলে কেন? ঋত্বিককে এত কাছে দেখতে পেয়ে প্রাণপণে ছটফট করতে লাগলো তরি। ঋত্বিকের বুক চিরে ভেসে আসা শরীরে পুরুষারের তীব্র গন্ধ তরির নাকে ভেদ করে মস্তিষ্কে আঘাত হানল। আর সেই মোহনীয় মাদকতায় মুহূর্তের মধ্যে তার প্রতিটা শিরা উপশিরা আর অঙ্গ প্রত্যঙ্গ কেমন যেন অবশ হয়ে আসতে লাগলো। কাঁপতে থাকা ফুসফুস থেকে কোনো রকমের শব্দ বের করে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, আমাকে ওরা বউ সাজালো কেন? ঠোঁটের কোণায় এক চিলতে অদ্ভুত মায়াবী হাসি ফুটিয়ে তুলল ঋত্বিক। মধুমাখা মিষ্টি গলার নিখুঁত ভান করে চিবিয়ে চিবিয়ে জবাব দিল, কারণ তোমার বিয়ে, তাই বউ সাজিয়েছে। কথাটা কান অব্দি পৌঁছাতেই রসগোল্লার মতো গোল গোল হয়ে 4 গুণ বড় বড় হয়ে গেল তরির চোখজোড়া। মাথা কাজ করা তো দূরের কথা, মুহূর্তের মধ্যে চরম আতঙ্কে আকাশ কাঁপিয়ে চিৎকার করে উঠল সে। কি? চিৎকারের বিকট শব্দ শুনে চোখের পলক কুঁচকে চরম বিরক্ত হলো ঋত্বিক। সহসা ঝড়ের বেগে নিজের মুখটা আরো নামিয়ে এনে তরির নরম ওষ্ঠে সজোরে একটা কামড় বসিয়ে দিল। চাপটা এতটাই তীব্র ছিল যে এক কামড়েই তরির ঠোঁটের চামড়া ভেদ করে লাল রক্ত গড়িয়ে বের হয়ে এলো। ব্যথায় কুকড়ে গিয়ে মাথাটা পেছনের দিকে সরিয়ে ফুপিয়ে উঠল তরি। ও! তরির ঠোঁট থেকে মুখ সামান্য সরিয়ে ঠান্ডা গলায় ফুঁসে উঠল ঋত্বিক, আরেকবার যদি এভাবে চিৎকার করো তাহলে এর থেকেও অনেক বড় কিছু করব। হুমকিটা শোনার সাথে সাথেই বুক ফাটা কান্নায় ভেঙে পড়ল তরি। হু হু করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে মুখ ভাসাতে লাগলো সে।
ঋত্বিকের এই অদ্ভুত পৈশাচিক আর খামখেয়ালি আচরণগুলোর বিন্দু বিসর্গ মাথা ঘামিয়ে মেলাতে পারছে না। এই মানুষটার কাছ থেকে এতটুকু দয়া বা ছাড় পাওয়ার কোনো আশাই যখন নেই, তখন বুকের সব ভয়কে মাটিচাপা দিয়ে হঠাৎ ফুঁসে উঠে তীব্র ক্ষোভে ফেটে পড়ল তরি। আপনি এমন করছেন কেন আমার সাথে? কেন ধরে এখানে নিয়ে এসেছেন আমাকে? কেন ওরা আমাকে জোর করে বউ সাজালো? আর কিসের আমার বিয়ে? নোনা জলে থই থই করছে তরির চোখের পাপড়ি। চোখের কোণ গড়িয়ে কান্নায় ভিজে একাকার হয়ে গেছে তার তুলতুলে নরম গাল দুটো। অথচ সেই কান্নার দিকে তাকাতেও যেন বারণ ঋত্বিকের। তরি নামের এই মেয়েটার মায়া জড়ানো অবয়বটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। এই অদ্ভুত মায়াটা কেমন যেন অবলীলায় তোলপাড় করে দিচ্ছে তার বুকের ভেতরটা। হৃৎপিণ্ডের স্পন্দনগুলোকে এলোমেলো করে দিচ্ছে, যা আজ পর্যন্ত দুনিয়ার কোনো নারী পারেনি। তার মতো কঠিন পুরুষের মনের কপাট ভেঙে কাঁপিয়ে দিচ্ছে এই সাধারণ একটি মেয়ে। নিজের ভেঙে আসা চরম দুর্বলতায় ঢাকতে হঠাৎ দুটো চোখ শক্ত করে বন্ধ করে নিল ঋত্বিক। না, সে কিছুতেই এই নারীর চোখে জমে থাকা নেশায় ডুবতে চায় না, কোনোভাবেই না। মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে তরিকে সজোরে একটা ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিল ঋত্বিক। বুকের হাঁপড়ের মতো টান তুলে বড় বড় শ্বাস ফেলতে ফেলতে কঠিন ও বরফ শীতল গলায় বলল, আমি সোজা কথা বলতে পছন্দ করি। প্রথম কথা, তোমাকে আমি এখানে নিয়ে এসেছি বিয়ে করার জন্য। জাস্ট আজকের রাতের জন্য তোমাকে আমার বউ হতে হবে। তোমাকে বিয়ে করলেই আমি নাবিহার সাথে আমার ওই বিয়েটা আটকাতে পারবো। তাই এইসব ন্যাকাকান্না করে আমার ধৈর্যের পরীক্ষা না নিয়ে চুপচাপ আমার কথা মতো চলো। ঋত্বিকের ঠোঁট থেকে বের হওয়া কথাগুলো কান অবধি পৌঁছাতেই তরির মাথার ওপর যেন আস্ত একটা আকাশ ভেঙে পড়ল। মুহূর্তের মধ্যে চোখের সামনে চারপাশের পৃথিবীটা বন বন করে ঘুরে উঠল। ঋত্বিকে সব আবল তাবল বকছে, তাকে বিয়ে করবে, তাও আবার কেবল এক রাতের জন্য। মাথা ঠিক আছে তো এই লোকটার? পুরোপুরি পাগল হয়ে গেছে নাকি? পৈশাচিক এই প্রস্তাবে তীব্র ঘৃণা ও ক্ষোভে ফেটে পড়ে পাগলিনীর মতো চিৎকার করে উঠল তরি। কি আজে বাজে কথা বলছেন আপনি? পাগল হয়ে গিয়েছেন নাকি? এক রাতের জন্য বিয়ে করবেন আমাকে? আরে আমি কোন দুঃখে আপনাকে বিয়ে করতে যাব? আপনি ভাবলেন কি করে যে আমি আপনাকে বিয়ে করব? পায়ের রক্ত যেন মাথায় ছিটকে চড়ে বসলো ঋত্বিকের। জীবনের এই প্রথম কেউ তার মুখের ওপর এত উঁচুতে গলা চড়িয়ে কথা বলার ধৃষ্টতা দেখাচ্ছে, তাও আবার একটা সাধারণ মেয়ে। রাগে তার চোয়ারের পেশিগুলো দপদপ করে উঠল। দুহাতে সজোরে দেয়ালের সাথে চেপে ধরল তরিকে। বাম হাতের আঙ্গুল দিয়ে তরির নরম তুলতুলে গলাটা শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত পিষে হিসেসিয়ে গলায় বলল, আর একবার গলা উঁচিয়ে কথা বলে দেখ, শুধু একদম কণ্ঠনালী ছিঁড়ে ফেলবো। ঋত্বিকের বরফ শীতল হুমকিতে তরির রক্তের গতি যেন এক মুহূর্তে থেমে গেল। ভয়ে পাথরের মতো জমে গিয়ে একটা শব্দ করারও সাহস পেল না। নিজের মুখটা আরো কয়েক ইঞ্চি এগিয়ে এনে তরির আরো কাছাকাছি নিয়ে এলো ঋত্বিক। কানের কাছে ফিসফিস করে চিবিয়ে চিবিয়ে ফের বলতে লাগলো, তোমাকে আমি বিয়ে করছি কোনো সংসদের মায়ায় পড়ে বা সংসার পাতার জন্য না। আমার একান্ত প্রয়োজনে করছে। জাস্ট কয়েকটা ঘন্টা তুমি আমার বউ হয়ে থাকবে, বুঝলে? জাস্ট কয়েকটা ঘন্টা। ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে কোনো রকমে ঢোক গেলে তরি ভীতিজড়িত গলায় প্রশ্ন করলো, তারপর কি করবেন? ছেড়ে দেবেন? প্রশ্নটা শুনেই যেন ঋত্বিকের হাতের শক্ত বাঁধনটা একটু ঢিলে হয়ে এলো। তরির গাল চেপে থাকা আঙ্গুলগুলো ধীরে ধীরে নরম হয়ে এলো। তরির নরম গালে আলতোভাবে আঙ্গুল দুটো স্লাইড করতে করতে নির্বিকার গলায় বলে চলল, তুমি চাইলে আমার সাথে সংসার করতে পারো। এর বিনিময়ে আমার ডার্ক রোমান্স পাবে, কিন্তু ভালোবাসা না। ঋত্বিকের এই নির্লজ্জ ও নির্মম কথাটা কান ছুতেই চরম ঘেন্নায় তরির পেট গুলিয়ে বমি আসার উপক্রম হলো। বুক ফাটা ক্ষোভ আর অপমানে শরীরের প্রতিটার রক্তকণিকা টকবক করে ফুটলেও দাঁতে দাঁত চেপে স্পষ্ট স্বরে ফুঁসে উঠল তরি, বিয়ে কি আপনার কাছে ছেলে খেলা মনে হয়?
যে যখন তখন বিয়ে করবেন আর মন চাইলেই ছুঁড়ে ফেলে দেবেন। বিয়ে মানুষের জীবনে কেবল একবারই হয় এবং আমি এটাই একমাত্র সত্য বলে মানি। আর রইল আপনাকে বিয়ে করার প্রশ্ন, আমার এই গায়ে প্রাণ থাকা অবধি আমি কখনোই আপনাকে বিয়ে করব না। প্রচণ্ড রাগে ঋত্বিকের মাথার ভেতরের সমস্ত স্নায়ু দপদপ করে উঠছে। এই মুহূর্তে এই বেয়াদব মেয়েটাকে বন্দুকের নলের ডগায় উড়িয়ে দিতে ইচ্ছে করছে তার। পরক্ষণেই বুকের কোথায় যেন এক অচেনা মায়ার স্রোত বয়ে গেল। কোনো কথা বলল না ঋত্বিক, একদম নিথর হয়ে কিছুক্ষণ অপলক তাকিয়ে রইল তরির মুখোমুখি। এরপর বুক চিরে একটা দীর্ঘশ্বাস ফেলে বরফ শীতল গলায় বলল, তোমার কি মনে হয় তোমাকে বিয়ে না করে আমি কি ছাড়বো? জোর করে হলেও বিয়ে করব, তারপর তোমাকে ছাড়বো। বুক ফেটে বেরিয়ে আসা বড় বড় শ্বাস ফেলতে ফেলতে কিংকর্তব্য বিমূঢ় হয়ে প্রশ্ন করল তরি, মানে? ঋতিকের চোখ গিয়ে পড়ল তরি থরথর করে কাঁপতে থাকা নরম ওষ্ঠদয়ের উপর। নেশা ধরানো সেই ঠোঁটের কাঁপন দেখে বুকের ভেতরটা কেমন যেন হু হু করে উঠল। অদ্ভুত এক ঘোরে আচ্ছন্ন হয়ে গেল তার সমস্ত সত্তা। তীব্র ইচ্ছে হলো এই মুহূর্তে ওই ঠোঁট দুটো ছুঁয়ে দেখার। জীবনে এই প্রথম কোনো মেয়েকে দেখে তার ভেতরের সব অনুভূতিগুলো এভাবে সজাগ হয়ে উঠছে। ঘোরের মধ্যে আচ্ছন্ন গলায় ঋত্বিক ফিসফিস করে বলল, তোমার ঠোঁটের চুমু খেতে ইচ্ছে করছে, বাট খাবো না। কথাটা কান অবধি পৌঁছাতেই চরম ঘৃণা ও ক্ষোভে তরির চোখ দুটো কটমট করে জ্বলে উঠল। রাগে থরথর করে কাঁপতে থাকা শরীর নিয়ে প্রায় ফেটে পড়ছে। তরির রুদ্রমূর্তি দেখে এক পা পিছিয়ে গেল ঋত্বিক। বুক ভরে দুটো লম্বা শ্বাস টেনে নিয়ে স্বাভাবিক গলায় বলল, নিচে চলো, তোমার একটা সুন্দর জিনিস দেখাবো। তির্যক ভঙ্গিতে নিচে নামতে অস্বীকার করলো তরি। জেদ বজায় রেখে পিছু হটে পরিষ্কার জানিয়ে দিল, আমি যাব। তরির অবাধ্যতা দেখে ঘাড় বাঁকিয়ে ফেলল ঋত্বিক। তার চাউনিতে স্পষ্ট তেরা ও জেদি অভিব্যক্তি ফুটে উঠল, যা দেখা মাত্রই ভয়ে তরির আত্মা শুকিয়ে কাঠ হয়ে গেল। তরির দিকে ধীর পায়ে এগোতে এগোতে ব্যঙ্গাত্মক সুর মিলিয়ে গেয়ে উঠল ঋত্বিক, তোমায় দেখলে মনে হয় এখনই গুলি করে উড়াই দেই। গান শেষ হওয়া মাত্রই ঝড়ের গতিতে এগিয়ে এসে এক ঝটকায় তরিকে পুতুলের মতো পাজা কোলে তুলে নিল ঋত্বিক। আকস্মিক এই আক্রমণে হকচকিয়ে গিয়ে ছটফট করে উঠল তরি। প্রতিবাদে মুখ দিয়ে একটা চিৎকার বের হতে যাবে, ঠিক তখনই তরির মুখের ওপর ঝুঁকে এসে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে হুমকি দিল ঋত্বিক, একটু সাউন্ড বের হলে বিয়ে পরে করব, আগে বাসর করব। ঋত্বিকের এই চরম নির্লজ্জ ও বেহায়া কথা শুনে থমকে গেল তরি। রক্তিম হয়ে গেল তার সমস্ত মুখায়ব। এই লোকটা এতখানি অসভ্য ও নির্লজ্জ হতে পারে তা তার ধারণার বাইরে ছিল। দুদিন যাকে সে কেবল ঠান্ডা মাথার এক গম্ভীর চুপচাপ রাগী মানুষ হিসেবে চিনেছিল, তার ভেতরের এই পৈশাচিক রূপটা ভাবতেও পারেনি সে। বড় বড় পা ফেলে তরিকে কোলে নিয়েই ড্রয়িং রুমের দিকে এগিয়ে চলল ঋত্বিক। লিভিং রুমে পা রাখতেই সোফার দিকে নজর পড়ল তরির, আর তাতেই তার চোখ দুটো কপালে উঠল। সোফায় কাজে বসে আছে। মুহূর্তের মধ্যে হুঁশ ফিরে আসতেই হাত পা ছুঁড়ে ছটফট করতে করতে আর্তনাদ করে উঠল তরি, ছাড়ুন বলছি আমাকে, আমি বিয়ে করব না। আপনি আমাকে মেরে ফেলুন, তবুও আমি আপনাকে বিয়ে কিছুতেই করব না। কোনো কথা না বলে শান্ত ভঙ্গিতে তরিকে মেঝেতে নামিয়ে দাঁড় করিয়ে দিল। তার মুখের এক কোণায় লেপ্টে রইল এক ফালি রহস্যময় হাসি। মাপা মাপা গলায় বলল, রিল্যাক্স, বিয়ে দূরে থাক, তার আগে তোমাকে একটা চমৎকার জিনিস দেখাই। বলেই ঋত্বিক এক পলক দরজার পাশে দাঁড়িয়ে থাকা একটা গার্ডের দিকে তাকালো এবং চোখের এক ইশারা দিল। ইশারা পাওয়া মাত্রই গার্ডটি মাথা নেড়ে তার হাতের আইফোনটির স্ক্রিন অন করে সোজাসুজি তরির চোখের সামনে এনে ধরল। ঠোঁটের কোণায় বাঁকা হাসি ঝুলিয়ে ঋত্বিক ফিসফিস করে বলল, এবার ভালো করে তাকিয়ে দেখো তো তরি, এদের কি চেনা চেনা লাগছে? ঋত্বিকের কথা শেষ হওয়ার আগেই তরির দৃষ্টি গিয়ে আটকে গেল ফোনের স্ক্রিনের ওপর। আর ঠিক সেই মুহূর্তেই তার সারা শরীরে যেন 18,000 ভোল্টের একটা বিশাল ধাক্কা খেল। প্রবল আতঙ্কে তার শরীরটা দুলে উঠল। পায়ের তলার মাটি যেন সরে গিয়ে গভীর এক খাদ তৈরি হলো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে তরির বুকটা ছ্যাদ করে উঠল।
ভিডিওর স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে তার আদরের বাবা তৌহিদ শেখ আর মা নাজনীন শেখকে তাদের ঘরের সোফায় জোর করে বন্দি করে বসিয়ে রাখা হয়েছে। আর তাদের দুই পাশ ঘিরে দাঁড়িয়ে আছে চারজন সশস্ত্র কালো পোশাকধারী গার্ড, যাদের সবার হাতের ভারী বন্দুকের কালো নলগুলো সরাসরি তাক করা আছে তার অসহায় বাবা মায়ের দিকে। বাবা মায়ের এই মরণাপন্ন ও ভয়াবহ বিপদের দৃশ্য চোখের সামনে ভেসে উঠতেই হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো তরির। পাগলের মতো চিৎকার করে হাত বাড়িয়ে স্ক্রিনটা ছুঁতে গিয়ে আর্তনাদ করে উঠল, এরা এরা আমার বাবা মা, কেউ বাঁচাও আমার বাবা মাকে, ওরা মেরে ফেলবে আমার বাবা মাকে, প্লিজ কেউ বাঁচাও। নিশ্চিত ওরা কোনো ডাকাত চক্র, হে আল্লাহ তুমি রক্ষা করো আমার বাবা মাকে, প্লিজ কেউ গাড়ি বের করো এক্ষুনি, আমাকে আমার বাড়ি যেতে হবে, নইলে ওরা টাকার জন্য আমার বাবা মাকে সত্যি সত্যি মেরে ফেলবে। বিরক্তিতে দুই কান চেপে ধরল ঋত্বিক, চোখ দুটো কুকড়ে অসহ্য গলায় ধমকে উঠল, স্টপ ইট। তুমি কি একটু আস্তে কথা বলতে পারো না? কান্নায় ভেঙে পড়া গলায় আর্তনাদ করে উঠল তরি, প্লিজ হেল্প করুন, ওরা আমার বাবা মাকে মেরে ফেলবে। একদম নির্বিকার গলায় ঋত্বিক জবাব দিল, আমাকে বিয়ে করলেই তুমি তোমার বাবা মাকে সুস্থ অবস্থায় ফিরে পাবে। চোখ বড় বড় করে স্তব্ধ হয়ে গেল তরি, মানে? ঠোঁটে নিষ্ঠুর হাসি ফুটিয়ে ঋত্বিক স্পষ্ট করে বলল, ওরা কোনো ডাকাত নয়, ওরা আমারই লোক। কথাটা কান অব্দি পৌঁছানো মাত্রই তরির মাথার সমস্ত হিসাব নিকেশ স্পষ্ট হয়ে গেল। তার মানে এই ভয়ঙ্কর লোকগুলো সব ঋত্বিকেরই পাঠানো, আর তার আদরের বাবা মায়ের প্রাণটা এখন ঠিক এই লোকটার হাতের মুঠোয় বন্দি। পায়ের তলার মাটি আর সহ্য হলো না তরির। শরীরের সমস্ত শক্তি যেন এক মুহূর্তেই ফুরিয়ে গেল। থর থর করে কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়ল। অঝরে গড়িয়ে পড়া চোখের জল ভাসতে ভাসতে ঋত্বিকের দিকে তাকিয়ে রুদ্ধশ্বাসে ভাঙা ভাঙা গলায় বলল, কেন এমন করছেন আমার সাথে? আমি আপনার কি ক্ষতি করেছি? দুই হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে একদম সোজা হয়ে দাঁড়িয়ে ঠান্ডা চোখে তরির পানে তাকালো ঋত্বিক। নির্লিপ্ত কণ্ঠে বলল, তুমি আমার সেই ক্ষতিটারই করেছো যা আজ পর্যন্ত পৃথিবীর কোনো নারী শত চেষ্টা করেও করতে পারেনি। কান্নাটা যেন হঠাৎ আটকে গেল তরির গলায়। হতভম্ব হয়ে হতবাক চোখে প্রশ্ন করলো, মানে? কঠিন পাথুরে গলায় ঋত্বিক রায় দিল, কোনো কথার কৈফিয়ত আমি কাউকে দিই না। এখন তোমার সামনে দুটো মাত্র অপশন খোলা আছে, হয় ভালো মেয়ের মতো চুপচাপ আমাকে বিয়ে করবে, আর না হলে আগামীকাল সকালে তোমার ওই বাবা মায়ের সাদা কাপড়ে মোড়ানো লাশ দেখতে পাবে। কথাটা কান অব্দি পৌঁছানো মাত্রই নিজের দুই কান চেপে ধরে বুক ফাটা আর্তনাদ করে উঠল তরি। না। অসহায়ত্বে ভেঙে পড়ে তরির শরীরের সমস্ত শক্তি নিমেষে ফুরিয়ে গেল। নিজের সমস্ত রাগ, জেদ আর অভিমান বিসর্জন দিয়ে সে ধরাস করে আশ্রে পড়ল ঋত্বিকের পায়ের কাছে। দুই হাত জোর করে রুদ্ধশ্বাসে বুক ফেটে বেরিয়ে এসে কান্নায় অনুরোধ করে বলল, আপনি আমাকে মেরে ফেলুন, তবুও আমার বাবা মাকে মারবেন না। কিন্তু আমি আপনাকে কিছুতেই বিয়ে করতে পারবো না, কারণ আমার আগেই বিয়ে ঠিক হয়ে আছে রিদান ভাইয়ের সাথে। আমার ভাইয়ের খুব শখ, তার বন্ধুর সাথে আমার বিয়ে দেবে। বেঁচে থাকতে আমি আমার ভাইয়ের এই শখ অপূর্ণ থাকতে দিতে পারবো না। ভালোবাসা বা অনুভূতির মানে কেমন তা আমার জানা নেই, কিন্তু এই জীবনে যদি মৃত্যুর আগে কারো এক সেকেন্ডের জন্য বউ হতে হয়, তবে আমি কেবল সেই রিদান ভাইয়েরই বউ হব। এছাড়া আমি আর কারোর বউ হতে পারবো না। আপনি বরং আমাকে এখানেই মেরে ফেলুন, তবু বেঁচে থেকে আমার সাথে এমন নিষ্ঠুর খেলা খেলবেন না। আপনি বিদেশে বড় হয়েছেন, তাই হয়তো আপনার কাছে বিয়েটা খুব সাধারণ একটা ব্যাপার মনে হতে পারে, কিন্তু আপনি আমাদের বাংলাদেশের নিয়ম জানেন না, আমাদের দেশের সমাজ চেনেন না। এখানে একটা মেয়ের বিয়ে হওয়ার পর যদি কোনো কারণে তার ডিভোর্স বা বিচ্ছেদ হয়ে যায়, তবে সেই নারী সমাজের চোখে সারা জীবনের জন্য কলঙ্কিত হয়ে যায়। মানুষ তখন নানা কুরুচিপূর্ণ কথা বলে, পদে পদে বাঁকা চোখে তাকায়। সমাজের বুকে মাথা উঁচু করে চলা তখন অসম্ভব হয়ে দাঁড়ায় সেই নারীর জন্য। আপনি এসব বুঝতে পারবেন না, এসব বলে আপনাকে বুঝিয়েও কোনো লাভ নেই। আমি শুধু এইটুকুই বলবো, আমার পক্ষে আপনাকে কোনোভাবেই বিয়ে করা সম্ভব না।